রাত তখন গভীর। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে যখন পিনপতন নীরবতা, ঠিক তখনই দিল্লির সাউথ ব্লকের বাঘা ভাগা গোয়েন্দা আর নীতি নির্ধারকদের কপালে জমতে শুরু করেছে চিন্তার ভাঁজ। একসময় যে সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফ একচ্ছত্র আধিপত্য খাটাত, আজ সেখানে ভর করেছে এক অজানা আতঙ্ক। কিন্তু কেন? কারণ ঢাকার ক্ষমতার অলিন্দে এখন এমন এক দাবার চাল চালা হচ্ছে যা সাউথ ব্লকের পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের নবান্নে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ৪৫ দিনের চরমপত্র দিয়ে ঢাকাকে মানসতাত্ত্বিক চাপে রাখতে চেয়েছিলেন, তা এখন খোদ দিল্লির জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বমঞ্চে এই নতুন বাংলাদেশ আর কারো ইশারায় নাচা পুতুল নয়। আর এই প্রতিরোধের দেয়াল শক্ত করতে ঢাকার টেবিলে এমন একজনের নাম চরম গোপনীয়তার সাথে আলোচিত হচ্ছে, যার নাম শুনলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোতে কাঁপন ধরে যায়। তিনি আর কেউ নন, বাংলাদেশের অপরাধ জগৎ কাঁপানো র্যাবের মতো দুর্ধর্ষ এলিট ফোর্সের প্রতিষ্ঠাতা লুৎফুজ্জামান বাবর। বাতাসে ভেসে বেড়ানো এই একটিমাত্র গুঞ্জনেই নাকি সীমান্তের ওপারে রয়ের স্লিপার সেলগুলো সুর করে পালাতে শুরু করেছে। আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশ সীমান্তের সেই শ্বাসরুদ্ধকর ছায়াযুদ্ধের আসল রহস্য। ঘটনার সূত্রপাত একটু পেছন থেকে দেখা যাক। নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন তিনি ঢাকার নতুন সরকারের ওপর একটা বড়সড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবেন। বর্ডারের কাঁটাতারের বেড়া সম্পন্ন করা এবং চোরাচালান বন্ধের ধোঁয়া তুলে তিনি মূলত একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। আর ওই ৪৫ দিনের ডেডলাইন, প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বিএসএফের যৌথভাবে সাজানো একটি রাজনৈতিক নাটক। তারা ভেবেছিল এই সস্তা মাতবরি দেখালে ঢাকা হয়তো ভয় পেয়ে পিছু হটবে। কিন্তু চাণক্য নীতির চর্চা করা দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা আসলে তারেক রহমানের পাতা এক বিশাল ভূ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে ফেলেছে। ঢাকা ঠিক এমন একটি ভুলের অপেক্ষাতেই ছিল। তারা চেয়েছিল ভারত যেন আগে নিজেদের তাস খোলে, আর ভারত ঠিক সেই ভুলটাই করেছে। সম্প্রতি স্পিকার মেজর হাফিজের করা একটি কড়া বক্তব্য বিশ্লেষণ করলেই বোঝা যায় ঢাকার আত্মবিশ্বাস আজ কোন তুঙ্গে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেখানে খোদ আমেরিকার মতো পরাশক্তিও এই সার্বভৌম দেশকে ধমক দেওয়ার সাহস পায় না, সেখানে মোদির ছোট ভাই শুভেন্দু তো নিতান্তই চুনোপুটি। বাংলাদেশ এখন আর কারো ধমকে এক ফোঁটাও ভয় পায় না। আর বর্ডারের এই ফালতু মাস্তানি শক্ত হাতে দমন করার জন্যেই ঢাকার এখন প্রয়োজন একজন কড়া মাথার আপোষহীন কমান্ডার। ঠিক এখানেই এন্ট্রি ঘটছে রাজনীতির সেই পুরনো বসের। টানা ১৭ বছর ধরে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখে যাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ব্লুপ্রিন্ট করা হয়েছিল, সেই লড়াকু নেতা লুৎফুজ্জামান বাবর এখন আগের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ, পরিপক্ক এবং ভয়ঙ্কর। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে যখন তিনি ১,২০,৯৬১ ভোটের অবিশ্বাস্য ব্যবধানে জয়লাভ করলেন, তখন পুরো দুনিয়া অবাক হয়ে দেখেছিল যে জেলের তালা এই বাঘকে দমাতে পারেনি। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা তাদের এই নেতাকে কতটা মিস করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০৪ সালে যখন দেশের ভেতরে আন্ডারওয়ার্ল্ড আর চরমপন্থীদের রাজত্ব ছিল, তখন এই লুৎফুজ্জামান বাবরই অত্যন্ত সাহসিকতার সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন করেছিলেন। তার সেই জিরো টলারেন্স অ্যাকশনের ভয়ে তখন বড় বড় গডফাদার আর অপরাধীরা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। দিল্লি খুব ভালো করেই জানে দেশের ভেতরের মাস্তানদের যিনি এভাবে শায়েস্তা করতে পারেন, বর্ডারের ওপারের মাস্তানি সাইজ করতে তিনি কতটা রুদ্রমূর্তি ধারণ করবেন। বাবর মানেই অ্যাকশন, বাবর মানেই বর্ডারে কোনো ছাড় না দেওয়া, আর এটাই দিল্লির সাউথ ব্লকের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দিল্লি বাবরকে শুধু র্যাব গঠনের জন্যই ভয় পায় না, এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক এবং দীর্ঘস্থায়ী আতঙ্ক। ২০০৪ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া স্মরণকালের সবচেয়ে বড় অস্ত্রের চালান, বিখ্যাত সেই 10 ট্রাক অস্ত্রের কথা ভারতের গোয়েন্দাদের আজও ঘুম হারাম করে দেয়। ভারতের নীতি নির্ধারকদের দীর্ঘদিনের বদ্ধমূল ধারণা ছিল
এই অত্যাধুনিক অস্ত্রের চালান মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়ার জন্যই আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল পুরো অঞ্চলে দিল্লির নিয়ন্ত্রণ দুর্বল করা। ভারতীয় মিডিয়া আর গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এই মেগা প্ল্যানের পেছনের মূল ব্রেন হিসেবে বাবরের নামটাই সামনে এনেছে। ফলে বাবর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন এই গুঞ্জন ছড়াতেই দিল্লির মনে পুরনো ভয় নতুন করে জেগে উঠেছে। ভারত ভাবছে বাবর আবার পলিসি মেকিংয়ে এলে ভারতের ভেতরের সেই স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো আবারও নতুন শক্তিতে মাথাচাড়া দিয়ে উঠবে। ফলে ভারতের অখণ্ডতা রক্ষাই এবার দিল্লির জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল লুৎফুজ্জামান বাবর এখনও আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসেননি। এই মুহূর্তে হয়তো তিনি তার ড্রয়িং রুমে বসে রিল্যাক্স মুডে চা খাচ্ছেন, কিন্তু রাজনীতির অন্দরমহলে শুধু তার ফিরে আসার এই জোর গুঞ্জনটাই সীমানার ওপারে রাজনৈতিক সুনামি বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। কেবল খবর শুনেই যদি দিল্লির সাউথ ব্লক আর নবান্নে কাঁপন শুরু হয়ে যায়, তবে যেদিন তিনি সত্যিই ফিল্ডে নামবেন সেদিন শুভেন্দুর দাদাগিরি কোথায় গিয়ে লুকাবে? শুভেন্দু অধিকারী আর রয়ের সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে ঢাকার টেবিলে যে মাস্টার প্ল্যান সাজানো হয়েছে তা এখন ধীরে ধীরে আলোর মুখ দেখছে। আগামী দিনে ভারতের কপালে যে আরও বড় ভূ রাজনৈতিক শনির দশা অপেক্ষা করছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বস বাবর একবার পুরনো ফর্মে ফিরে এলে দিল্লির বাবুদের আসলেই পালানোর জায়গা থাকবে না। দর্শক, আজকের এই গভীর এবং শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? লুৎফুজ্জামান বাবর কি পারবেন বর্ডারের এই সমীকরণ পুরোপুরি বদলে দিতে? আপনার যৌক্তিক মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।